শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। মানে এসএসসি 2026 সনের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে। সেজন্য আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় লেকচার পরে দেব, এটা নবম শ্রেণীর জন্য। কিন্তু যারা দশম শ্রেণীতে আছে 26 সনের এসএসসি পরীক্ষার্থী, তাদের অধ্যায়গুলো আগে কমপ্লিট করব, তারপরে নেক্সট অধ্যায়গুলো যাব। যেহেতু 26 সালের পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত প্লাস কোশ্চেন প্যাটার্নও ভিন্ন। যেমন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আগে কোনো বোর্ডে প্যাটার্নে ছিল না, কিন্তু বর্তমানে যারা 26 সালের পরীক্ষার্থী তাদের বোর্ড প্রশ্ন প্যাটার্নে সংক্ষিপ্ত কোশ্চেন অ্যাড করা হয়েছে। সংক্ষিপ্ত কোশ্চেনে 5টায় 10 মার্ক, এইগুলো একটা। তার মানে কি, সৃজনশীল আগে ছিল 50 মার্ক, সে জায়গায় আসবে 40 মার্ক, 10 মার্ক আসবে দিয়ে আমার সংক্ষিপ্ত কোশ্চেনে। তাহলে এমসিকিউতে 25 মার্ক আমার ঠিক আছে, প্র্যাকটিক্যালও 25 ঠিক আছে। তাহলে আমার বাকি আছে সংক্ষিপ্ত কোশ্চেন 10 আর সিকিউ হয়েছে 40, এই মোট 100 মার্কের। তাহলে যেহেতু আমার যে শর্ট কোশ্চেন আছে, এসকিউ আছে, তার মানে কি আমার বইয়ের কোনো টপিক্সই বাদ দেওয়া যাবে না, সবগুলো পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে। যদি পুঙ্খানুপুঙ্খ না পড়া হয়, কোনোটা যদি বাদ দেওয়া হয়, তাহলে ওই শর্ট কোশ্চেন যদি আসতে পারে। আগে যে জায়গায় হয়তো কি জ্ঞানমূলক কোশ্চেন হইতো, অনুধাবনমূলক কোশ্চেন হইতো, যেমন কেন, কি, কারণ, ব্যাখ্যা করো। এখন এই জায়গাটায় যে কোশ্চেনটা আমার কেন, কি, কারণ, ব্যাখ্যা করো, এইগুলো ছাড়া যে কোশ্চেন ছিল ওগুলো কি অনুধাবন ছাড়া অন্য কোনো হওয়ার উপায় ছিল না। কিন্তু এখন কিন্তু ওই জায়গা দিয়ে শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায় আমাদের কী কী টপিক্স আছে? তৃতীয় অধ্যায় প্রথমে আছে আমাদের কি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, তারপর আছে প্রতীক, সংকেত, পরমাণু ভিতরের কণা। তাহলে আমরা যদি প্রথমে আসি যে মৌলিক পদার্থ কাকে বলে, যদি পদার্থ নয় চাপটা নেই পদার্থের গঠন, তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ হচ্ছে কি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ বিনে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন স্বর্ণ যদি আমার ভাঙা হয় তাহলে স্বর্ণই পাওয়া যাবে। অক্সিজেনকে যতই ভাঙা হোক না কেন অক্সিজেনই পাওয়া যাবে। ঠিক একই রকম যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন পানি, যদি পানিকে ভাঙা হয় তাহলে কি আমরা কী পাবো? অক্সিজেন পাবো, আবার কি হাইড্রোজেনও পাবো। তবে এক বা একাধিক পদার্থ পাওয়া গেল। তাহলে আমরা আজকে আসবো কি, এখন আগে যেমন জ্ঞান অনুধাবন ছিল, অনুধাবনে বা জ্ঞানমূলক ছিল, জ্ঞানমূলকে এখনও আছে সৃজনশীলে, কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন আসে যে মৌলিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কাকে বলে খুব বেশি কোশ্চেন হয়ে যায়, বা যৌগিক পদার্থ কাকে বলে খুব বেশি কোশ্চেন হয়ে যায়, কারণ এটা আমরা 7-এ 6-এ 8-এও আমাদের এগুলো ছিল। কিন্তু যদি বলে যৌগিক আর মৌলিক পদার্থের পার্থক্য তোমাদের বইতে নেই, কিন্তু তারপরেও কিন্তু এগুলো বেসিক কোশ্চেনের জন্য এগুলো পড়তে হবে। তাহলে প্রথমে আসে কি যৌগিক বা মৌলিক পদার্থের পার্থক্য। মৌলিক পদার্থের পার্থক্য না দিয়ে যদি বলা হয় যে এরকম, যে অক্সিজেন আর পানির পার্থক্য, অক্সিজেন ও H2 এর পার্থক্য। তার মানে কি অক্সিজেন কি আমাদের মৌলিক পদার্থ, পানি কি আমাদের যৌগিক পদার্থ। তার মানে কি আমাদের কিন্তু বুঝতে হবে যে অক্সিজেন আর পানির মধ্যে পার্থক্য, এর মানে এই না যে অক্সিজেনের পার্থক্য আর পানির পার্থক্য, এটা বুঝতে হবে। এদিকে এটা মৌলিক পদার্থ, এদিকে যৌগিক পদার্থ, যৌগিক আর মৌলিক পদার্থের পার্থক্য। কারণ এরকম কোশ্চেন কিন্তু বিগত বছরও পরীক্ষায় আসছে। কীরকম আসছে? যেমন আছে একটা কোশ্চেন এরকম আসছে যে 2 মোল ক্লোরিন ও ক্লোরিন অণুর পার্থক্য এরকম আসছে। তার মানে কি, তার এরকম আসতে পারে অক্সিজেন পানির পার্থক্য, মৌলের অণুর পার্থক্য, যৌগের অণুর পার্থক্য, বা প্রতীক ও সংকেতের পার্থক্য। তার মানে ডিরেক্ট আমাদের পড়তে হবে, ডিরেক্ট কীরকম যে মৌলিক আর যৌগিক পদার্থের পার্থক্য এরকম পড়তে হবে। কিন্তু এই কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে, যেমন অক্সিজেন আর কি পানির পার্থক্য, কিন্তু এটা কিন্তু অক্সিজেন আর পানির পার্থক্য না। এ জায়গায় বুঝে নিচ্ছে অক্সিজেন মানে হচ্ছে কি মৌলিক পদার্থ, আর পানি মানে হচ্ছে কি যৌগিক পদার্থ। তাহলে আমরা আজকে বইতে শুধু সংজ্ঞা দেওয়া আছে, বোঝানো আছে, কিন্তু আমাদের যদি পার্থক্য আসে, যেহেতু পার্থক্য বিগত বছর কোশ্চেনে আসছে, তাহলে আমরা কীভাবে পার্থক্য লিখতে পারি। তা প্রথমে আসে কি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। তো সংজ্ঞা যেটা বললাম সেটা দিয়ে দেবো, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় কি মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় কি যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ নির্দিষ্ট
যৌগিক পদার্থ নির্দিষ্ট নয়। মৌলিক পদার্থ কেন নির্দিষ্ট? কারণ এখন পর্যন্ত আমাদের 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, এরপর যদি 119 হয় 20টা, তার নির্দিষ্ট সংখ্যা থাকবে। কিন্তু যৌগিক পদার্থ নির্দিষ্ট নয়, কারণ কি মৌলিক পদার্থ দ্বারাই যৌগিক পদার্থ তৈরি করা হয়, ভিন্ন ভিন্ন রকম যৌগিক পদার্থ তৈরি করা যায়। 3 নম্বর থেকে আসতে পারে যে মৌলিক পদার্থের ধর্ম নির্দিষ্ট, যৌগের ধর্ম মৌলের ধর্মের ভিন্ন। কেন ভিন্ন? যেমন অক্সিজেন যদি আমার মৌলিক পদার্থ হয়, তাহলে অক্সিজেন ধর্ম কি? গ্যাসীয়। যদি অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে কী হয়ে যাবে? সে কিন্তু আর হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও গ্যাস, কিন্তু সে হয়ে গেছে কি? তরল। তার মানে কি যে অক্সিজেন, তার মানে কি যৌগের ধর্ম মৌলের ধর্মের চেয়ে ভিন্ন। তাহলে আমার কি এইগুলো একটা কোশ্চেন। এখন পরবর্তী আমার কিন্তু কোশ্চেন আরও টপিক আছে কি? পরমাণু আর অণু। মানে যে পরমাণু আর অণু আছে, এখন এরও পার্থক্য আসতে পারে। যে পরমাণু অণু, আমরা কিন্তু পরমাণু অণু কিন্তু পার্থক্য অনেক আগেও পড়ে ফেলছি। দেখো তাহলে আমাদের পড়ে ফেলছি 6-7 ছিল, কিন্তু ওই সময়কার পার্থক্য দেওয়া ছিল, সংজ্ঞা ছিল। আমাদের কিন্তু টপিকটা আলোচনা করা হয়েছে আছে যে অণু পরমাণু, এরপরে সাথে কি আছে অণু, মৌলের অণুর সাথে আবার আছে কি যে অণু পরমাণু, এরপরে কি মৌলের অণু আর যৌগের অণু। তা আমরা আজকে পরমাণু আর অণুর পার্থক্য দেখবো, যৌগের অণু মৌলের অণুর পার্থক্য দেখবো, কিন্তু বইতে কিন্তু পার্থক্য দেওয়া নাই, কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু কোশ্চেন আসে এরকম বিগত বছরে আসছে। তো দেখি তাহলে এটার পরে আমাদের কি আসবে? এই মৌলিক যৌগিক পদার্থের পরে আমরা দেখি পরমাণু, আর দেখবো আমাদের সরাসরি কিন্তু আগে যেরকম যেমন 6-7 কোশ্চেন আসতো যে অণু পরমাণু পার্থক্য, এখন কিন্তু এই অণু পরমাণু পার্থক্য ঠিকই আসবে, কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। চেঞ্জ কী হবে? যে তোমার পরীক্ষায় কোশ্চেন দেয় যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পার্থক্য। তার মানে কি যদি কার্বন ডাই অক্সাইডের পার্থক্য দেয়, তার মানে কি অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের পার্থক্য, এর মানে এই না অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের পার্থক্য। এর মানে কি অক্সিজেন মানে হয়েছে কি আমার পরমাণু, আর কার্বন ডাই মানে হচ্ছে কি অণু। কেন কার্বন ডাই অক্সাইড আমার অণু আর অক্সিজেন পরমাণু? যদি সংজ্ঞাটা একটু খেয়াল করি যে অণুর সঙ্গে কি অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তার মানে কি অণু যেটা সেটা মৌলিক পদার্থ করে যৌগিক পদার্থ হবে, তার মানে হতে পারবে। কার্বন ডাই কি যৌগিক পদার্থ, কার্বন আছে অক্সিজেন আছে। পরমাণুর সময় কি বলছে? পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তার মানে কি পরমাণু মাস্ট বি আমার কি মৌলিক পদার্থ হবে। তার মানে অক্সিজেন কি আছে? অক্সিজেন আছে কি আমার মৌলিক পদার্থ, কারণ অক্সিজেন ভাঙলে আমি অক্সিজেনই পাবো, অন্য কিছু পাবো না। এই জন্য যারা অক্সিজেন হচ্ছে পরমাণু, কার্বন ডাই কি যে অণু। তাহলে প্রথমে কী লিখবো? সংজ্ঞা লিখবো যে অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যেমন অক্সিজেন। এবার কি আছে? অণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে। যখন সে একটা যৌগিক পদার্থ গঠন করবে বা যৌগ অণু গঠন করবে, তখন স্বাধীন অবস্থায় থাকতে পারবে। পরমাণু কিন্তু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না। ঠিক একই রকম আবার কি অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কারণ সে তো আমার অণু গঠন করেই ফেলে। যেমন অক্সিজেন পরমাণু মিলে গঠন করে কি অক্সিজেন অণু, সে অক্সিজেনও সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করবে না। সে করবে ওই যে পরমাণু ওই ভেঙে পরমাণু হবে, তারপর সে বিক্রিয়া অংশগ্রহণ করবে। কিন্তু পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এইগুলো কি আমার কি অণু আর পরমাণুর পার্থক্য। কিন্তু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পার্থক্য বা যে কোনো মৌলিক পদার্থ আর জৈবিক পদার্থ এরকম দিয়েও পার্থক্য দিতে পারে। তাহলে আমার কি এরপর আসে কি যে যৌগের অণু আর মৌলের অণুর পার্থক্য। গ্যাসের বইতে পার্থক্য দেওয়া নাই, কিন্তু পরীক্ষা কিন্তু মৌলের অণু যৌগের অণুর সংজ্ঞা আসতে মানে পার্থক্য আসতে পারে। আর যদি সংজ্ঞা আসে তাহলে জ্ঞানমূলক আসবে, কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনে কিন্তু আমার পার্থক্য আসতে পারে। তো কি আছে? মৌলের অণু একই মৌলের একাধিক পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয়। মৌলটা কি যেটা একই মৌলের হইতে হবে, যেমন O2 অক্সিজেন একই মৌলের। বলছি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পর যুক্ত হলে তাকে যৌগের অণু বলা হয়। ভিন্ন ভিন্ন মৌলের পরস্পর যুক্ত হবে, ভিন্ন ভিন্ন মৌলের যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে কি কার্বন একটা ভিন্ন মৌল, অক্সিজেন একটা ভিন্ন মৌল, পানি ভিন্ন মৌল। তাহলে কি দুটো ভিন্ন ভিন্ন মৌলের সমন্বয়ে যে গঠিত তাকে বলা হয় কি যৌগের অণু। কারণ কি মৌলের অণুতে একটি নির্দিষ্ট মৌল থাকে। মৌলের অণুতে যদি বলে অক্সিজেন, তাহলে যদি অক্সিজেন আসে তাহলে কি বা হাইড্রোজেন আসে, তার মানে এই দুই হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস এ জায়গায় কিন্তু বাস কি একটাই মৌল। ও মৌলটা কি অক্সিজেন, মৌলটা কি হাইড্রোজেন গ্যাসের কি আমার হাইড্রোজেন। কিন্তু যৌগের অণু একাধিক মৌলের থাকতে পারে, যৌগের অণুতে একাধিক মৌল থাকতে পারে। কীরকম? পানি। তো পানিতে কি আছে আমার? পানিতে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে।
ঠিক একই রকম কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইড, কার্বন আছে, আবার আছে কি আমার অক্সিজেন আছে। তাহলে কি যৌগের অণুতে একাধিক মৌল থাকতে পারে, কিন্তু মৌলের অণুতে একটি নির্দিষ্ট মৌল থাকবে। তাহলে এইগুলো কেমন কি মৌলের অণু আর যৌগের অণুর পার্থক্য। এরপরে আমাদের পরবর্তী টপিক আছে যে মৌলের প্রতীক আর সংকেত। আমার বইতে দেয়া আছে, এই জায়গায় দুইভাবে কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে যে প্রতীক লেখার নিয়মগুলো আসতে পারে সংকেত কোশ্চেনে, এটা আসতে পারে। আর একটা আসতে পারে মৌলের প্রতীক, আর আসতে পারে মৌলের সংকেতের পার্থক্য। তো সংকেতের পার্থক্য মানে বেশি ইম্পর্টেন্ট এই যাবৎকালে যেগুলো আছে, কারণ অণু, পরমাণু, তারপর যৌগিক পদার্থ, মৌলিক পদার্থগুলো আমরা আগেই পেয়ে আসছি, কিন্তু আমরা প্রতীকের সংকেত আগে অতটা গুরুত্ব সহকারে অতটা বেশি দেওয়া ছিল না। সেই জন্য তোমাদের জন্য যে SC26 পরীক্ষার্থীর জন্য মৌলের প্রতীক বা সংকেত 26 না প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, মৌলের প্রতীক আর সংকেতের পার্থক্য। আর আসতে পারে কি যে মৌলের সংকেত লেখার নিয়ম, তার মৌলের সংকেত লেখার নিয়মটাও দেখবো, আর দেখবো কি যে সংকেত আর প্রতীকের পার্থক্য। তাহলে দেখা যাক আমাদের যে প্রথমে আসি কি যে প্রতীক যে কীভাবে লেখে, প্রতীক লেখার নিয়মগুলো। আমরা এবার আসি প্রতীক লেখার নিয়ম। সংকেত কোশ্চেন আসতে পারে প্রতীক লেখার নিয়ম, 3টা নিয়ম আছে তোমাদের বইতে। কী আছে? প্রথম নিয়মটা আছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে, এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন ইংলিশ কীভাবে লেখা হয়? হাইড্রোজেন। তাহলে এটা কী দ্বারা প্রকাশ করা হবে? এটা বলে এইচ দ্বারা প্রকাশ করা হবে। আবার আছে অক্সিজেন, কী দিয়ে প্রকাশ হবে? ও দ্বারা প্রকাশ করা হবে। তাহলে কি বলছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। তাহলে কি হাইড্রোজেনের ইংলিশ নাম হাইড্রোজেন, এদের কি এইচ দিয়ে লেখা হয়েছে, অক্সিজেন ও দিয়ে লেখা হয়েছে, এবং তার ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তার মানে কি হাইড্রোজেন এটাকে এইচ বড় হাতে লিখছি, অক্সিজেন ও বড় হাতে দিয়ে শুরু করছি প্রথম অক্ষর, এটা গেল। এরকম আরও আছে, যেমন অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তারপর নাইট্রোজেন আছে, এরকম যেগুলো আছে এগুলো প্রকাশ করা হয়। পরবর্তী 2 নম্বরে কি বলছে? যদি 2 বা 2-এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, বলছে কি যদি 2 বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, যেমন কি হতে পারে? ক্লোরিন হতে পারে, কার্বন হতে পারে, যে ক্লোরিন কি আছে? সি। কার্বনে কি আছে? সি। কোবাল্ট হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, তারপরে ক্রোমিয়াম হতে পারে, সবগুলো কি আমার সি আছে। তারপরে কি প্রত্যেকটিকে সি দিয়ে প্রকাশ করবো না? প্রত্যেকে সি দিয়ে প্রকাশ করবো না। এদিকে নিয়ম কী আছে? যদি 2 বা 2-এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলের নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হবে। তার মানে যেগুলো আছে এগুলোর একটা মাত্র মৌল প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হবে। অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি 2 অক্ষরে লেখা হয়। এই 2 অক্ষরের ভিতরে নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর হবে, এবং নামের অন্য অক্ষরটি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হবে। তা যদি আমি সি দিয়ে কার্বন ধরি, শুধু কার্বনটাই আমার কি সি দিয়ে প্রকাশ করা হয়েছে। যদি ক্লোরিন আসে, তাহলে কার্বনকে প্রকাশ করা হয়েছে কি দিয়া? কার্বনকে প্রকাশ করা হয়েছে শুধু সি দিয়া। এরপর ক্লোরিনকে প্রকাশ করা হয়েছে কি দিয়া? আমার সিএল দিয়া। কোবাল্ট কি দিয়ে? সিও দ্বারা। তাহলে কি কোবাল্টকে সিও দ্বারা কি বলছে? তাহলে অন্যগুলোর বেলা যেটা আমার প্রথম কি আছে কি যে তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেমন কার্বনকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে বড় হাতের অক্ষর। অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি 2 অক্ষরে লেখা হয়, যেমন ক্লোরিন 2 অক্ষরে, সিএল 2 অক্ষরে, কোবাল্ট সিও 2 অক্ষরে লেখা হয়েছে। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, তাহলে কি ক্লোরিন সিএল সি বড় হাতের, আবার কি কোবাল্ট সি বড় হাতের। অসি নামের অন্য একটি অক্ষর ছোট হাতের হবে অক্ষর, যেমন কি এটা কি আছে? ও ছোট হাতের, এল ছোট হাতের, তাহলে কি অনেক ছোট হাতের হবে। এইগুলো পরটা বলছে কি যে কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যদি বলি কি আমরা সোডিয়াম হয়েছে কি আমার সোডিয়াম হয়েছে ইংলিশ নাম, যদি আমার এটার ল্যাটিন নাম আছে কি
নেট্রিয়াম। তো নেট্রিয়াম আসলে নেট্রিয়াম আমার দেখা যাবে নেট্রিয়াম, নেট্রিয়াম, এই জন্য কিন্তু আমার লেখা হয়েছে এন এ, নেট্রিয়াম। তারপর কি পটাশিয়াম বা ক্যালিয়াম যেটা আমরা বলি আমরা, পটাশিয়াম, ক্যালিয়াম, ক্যালিয়াম, এই জন্য কিন্তু আমরা বলি পটাশিয়াম, কিন্তু ক্যালিয়াম কি লিখি, ক্যালিয়াম। ইংরেজি যে যেটা ল্যাটিনের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় পটাশিয়াম। এরকম আলো মৌল আছে, যেমন সোডিয়াম আছে, কপার আছে। সোডিয়ামে কি নেট্রিয়াম, কপারে কি কাপ্রাম, পটাশিয়াম কি ক্যালিয়াম, সিলভার আর্জেন্টাম, তারপর টিন স্টানাম, অ্যান্টিমনি এসটিবিয়াম, গোল্ড অ্যাডাম, লেড প্লাম্বাম, টাংস্টান ওলফ্রাম, আয়রন ফ্রাম, মার্কারি হাইড্রোজিরাম, এজি। তার মানে কি এই যে মৌলগুলো আছে এই জায়গাতেই তোমাদের কিন্তু এই শর্টটা মুখস্থ করতে হবে, যে লেটিনিয়ামের শর্টটা, কারণ এই জায়গা দিয়ে তোমাদের এমসিকিউ প্রায়ই থাকে। যেমন সোডিয়ামের লেকির নাম কি, কপারের লেকির নাম কি, আয়রনের লেকির নাম কি, মার্কারের লেকির নাম কি, এগুলো কিন্তু এমসিকিউতে অ্যাভেলেবেল এসে থাকে। তুমি যদি দেখো যে বিগত বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, তোমাকে ইজি আসে। তার মানে কি তোমার এই শর্টটা কিন্তু এখন দেখবো যে পূর্তিক আর সংকেতের পার্থক্য। তা পূর্তিকের সংকেত কিন্তু সরাসরি দেওয়া না থাকতে পারে, যে পূর্তিকের বা সংকেতের পার্থক্য দেখো এরকম না, যদি দেওয়া থাকে এরকম যে হাইড্রোজেন ও HCl এর পার্থক্য, HCl এর পার্থক্য, তার মানে কি এই যে হাইড্রোজেন আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্থক্য, তারা আমার হাইড্রোজেন কি পূর্তিক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কি সংকেত। তারা বুঝতে হবে যে হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্থক্য মানে কি পূর্তিক আর সংকেতের পার্থক্য। এরকম হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড না থেকে যদি অন্যও থাকে, যে কার্বন ও কার্বন ডাই অক্সাইড একই রকম, আবার যদি থাকে আমার নাইট্রোজেন ও নাইট্রোজেন ডাই অক্সাইড একই রকম, তাহলে কী হবে পূর্তিক সংকেতের পার্থক্য। তাহলে পূর্তিক আমার কাকে বলে, কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় পূর্তিক। কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা লিখছিলাম কি হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু আমি সম্পূর্ণ হাইড্রোজেন দিয়ে প্রকাশ করছি না, এইচ দিয়ে প্রকাশ করছি। তার মানে কি আমার এইচ হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন। এই বলছে কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে পূর্তিক বলা হয়। যেমন অক্সিজেন, অক্সিজেন কী দ্বারা প্রকাশ করছি, ও দ্বারা প্রকাশ করছি। হাইড্রোজেন কী দ্বারা প্রকাশ করছি, এইচ দ্বারা প্রকাশ করছি। সেই রকম নাইট্রোজেন কী দ্বারা প্রকাশ করছি, এন দ্বারা প্রকাশ করছি। তারা এন হয়েছে কি পূর্তিক, ও হয়েছে পূর্তিক, এইচ হয়েছে কি পূর্তিক, হাইড্রোজেনের পূর্তিক, এটা বলছে। আবার কোনো মৌলের কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণু পূর্তিকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয়, মৌলিক বা যৌগিক পদার্থের অণু পূর্তিকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয়, যেমন কি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু পূর্তিক, কুলিন একটা পূর্তিক, আবার কি হাইড্রোজেন একটা পূর্তিক। এই দুইটা পূর্তিক একত্র হয়ে কিন্তু আমার প্রকাশ সংকেত। মৌলিক বা যৌগিক পদার্থের অণু পূর্তিকের সাহায্যে যেভাবে প্রকাশ করা হয় তাকে বলা হয় কি সংকেত। একই রকম পূর্তিক মৌলের নাম প্রকাশ করে, পূর্তিক মৌলের নাম প্রকাশ করে এইচ মানে কি পূর্তিক হাইড্রোজেনের মৌলের নাম প্রকাশ করছে। সংকেত মৌলের বা যৌগের নাম প্রকাশ করে, যেমন কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা যৌগ। আবার আছে কি যে পূর্তিক দ্বারা মৌলের একটি পরমাণুকে বোঝায়, হাইড্রোজেন মানে কি হাইড্রোজেন একটি পরমাণু। সংকেত দ্বারা সংশ্লিষ্ট পরমাণুর একটি অণু, সংশ্লিষ্ট পরমাণুর একটি অণু, সংশ্লিষ্ট পরমাণুর একটি, তার কি এই যে কুলিন হাইড্রোজেন এই সংশ্লিষ্ট পরমাণুর যে একটি অণু একটা নির্দিষ্ট অণুকে বুঝাবে, আর এটাকে পরমাণুকে বুঝাবে। তার মানে আমরা কী পেলাম যে কোনো মৌলের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটি হচ্ছে কি পূর্তিক। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের পূর্তিকের সাহায্যে যে প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি সংকেত। আর একটা আমার পূর্তিক দ্বারা একটা মৌলের নাম প্রকাশ পাবে, কিন্তু সংকেত দ্বারা যৌগ বা মৌলের নাম প্রকাশ পাবে। আবার কি আছে যে পূর্তিক দ্বারা মৌলের একটি পরমাণুকে বোঝাবে, আবার সংকেত দ্বারা যে সংশ্লিষ্ট মৌলের একটি অণুকে বোঝাবে। তাহলে পার্থক্য, তার পার্থক্য কিন্তু আমার কিন্তু এই সংকেত পূর্তিক পার্থক্য আবার বলতেছি যে সংকেত আর পূর্তিকের পার্থক্য মানে কিন্তু হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, কার্বন কার্বন ডাই অক্সাইড হতে পারে, আবার হাইড্রোজেন আবার পানি হইতে পারে। এর পার্থক্য সবগুলি তার মানে কি এগুলো কী হবে যেগুলো আমার পূর্তিক, যারা পূর্তিক যেমন কি সোডিয়াম হতে পারে Na, এবং কি সোডিয়াম ডাই অক্সাইড এর মধ্যে হতে পারে। তো এই যেগুলো হতে পারে এইগুলো কি আমার কি সংকেত আর পূর্তিকের পার্থক্য। এরপরে আমরা আগামী লেকচার 2তে আমাদের যে পরমাণু পদার্থের কণা নিয়ে আলোচনা হবে এবং বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করা হবে। আজকে